এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ডিটারমিনেশন অফ এএম বাই শর্টকাট মেথড। এএম বলতে বোঝায় অ্যারিথমেটিক মিন, যাকে বাংলায় বলা হয় যৌগিক গড়। অর্থাৎ এখানে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রণালীর সাহায্যে যৌগিক গড় নির্ণয়। প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রণালীর সাহায্যে যৌগিক গড় নির্ণয়ের সূত্রটি জেনে নেব। সুতরাং যৌগিক গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি। তাহলে লিখছি আমরা যৌগিক গড় এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফআই ইন্টু ডিআই বাই সামেশন এফআই। এখানে তুমি নতুন দুটি নোটেশন, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ডিআই পেয়েছ, যেখানে এ কে বলা হয় কল্পিত গড়। একে কি বলা হয়? কল্পিত গড়। তাহলে আমরা লিখছি যেখানে এ হলো কল্পিত গড়। এই কল্পিত গড় এ বিষয়টি কি আমরা অঙ্ক করার সময় জানব। এবং ডিআই ইকুয়াল টু হলো এক্সআই মাইনাস এ। এই ডিআই কে বলা হয়ে থাকে বিচ্যুতি। তাহলে ডিআই ইকুয়াল টু হচ্ছে এক্সআই মাইনাস এ হলো কল্পিত গড়, এক্সআই মানে হচ্ছে শ্রেণীর মধ্যমান, বা বলতে পারো এক্সের মানগুলিকে আমরা এক্সআই দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে ডিআই ইকুয়াল টু এক্সআই মাইনাস এ কে বলে বিচ্যুতি। এই ডিআই বিষয়টিও আমরা অঙ্ক করার সময় জানব। চলো এবার আমরা একটি প্রশ্নের সমাধান করি। নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজন থেকে যৌগিক গড় নির্ণয় করো। শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা দেয়া আছে, এখান থেকে আমরা যৌগিক গড় নির্ণয় করব। কোন পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করব? না, সংক্ষিপ্ত প্রণালীর সাহায্যে যৌগিক গড় নির্ণয় করব। অর্থাৎ এই সূত্রটি কাজে লাগিয়ে আমি যৌগিক গড় নির্ণয় করব। তোমরা এই অঙ্কটির ক্ষেত্রে যৌগিক গড় আগের অঙ্কটির ক্ষেত্রে যে ফর্মুলা প্রয়োগ করা হয়েছিল সেই ফর্মুলা বা সূত্রটি প্রয়োগ করেও করতে পারো। আগের অঙ্কটি আমি যে ফর্মুলা বা সূত্র প্রয়োগ করেছিলাম সেটি হলো যৌগিক গড় এক্স বার ইকুয়াল টু সামেশন এফআই ইন্টু এক্সআই বাই সামেশন এফআই। এই সূত্রটি প্রয়োগ করেও তুমি এই অঙ্কটি ক্ষেত্রে যৌগিক গড় নির্ণয় করতে পারো। এক্ষেত্রে তোমার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আমি এই ফর্মুলাটি প্রয়োগ করব কেন বা শিখব কেন? এই ফর্মুলাটি শিখলে কি হবে? অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ফর্মুলাটি প্রয়োগ করে অঙ্ক করলে তোমার যে এফআই ইন্টু এক্সআই এর মানগুলো আসে সেগুলো অনেক বড় মান আসে। তাই সেক্ষেত্রে ক্যালকুলেশন করা একটু অসুবিধাজনক হয়। কিন্তু তুমি যদি শর্টকাট মেথড পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করো, তাহলে এই এফআই ইন্টু ডিআই এর যে মানগুলি আসবে সেগুলি খুব ছোট মান আসবে। সেক্ষেত্রে তোমার ক্যালকুলেশন করা সুবিধাজনক হবে। অর্থাৎ ক্যালকুলেশনটি সহজ হয় বলেই আমরা এই শর্টকাট মেথডটি ব্যবহার করে থাকি। চলো এই প্রশ্নটি আমরা শর্টকাট মেথড পদ্ধতিতে বা সংক্ষিপ্ত প্রণালীর সাহায্যে যৌগিক গড় নির্ণয়
করি। আমরা প্রথমে একটি ছক অঙ্কন করে নেব। ছকের একেবারে উপরে প্রথমেই আমরা লিখব শ্রেণী সীমানা, অর্থাৎ এই যে প্রথমেই তোমার দেখো অঙ্কের শ্রেণী সীমানা দেওয়া আছে। তারপরে আমরা লিখব মধ্যমান xi, তারপরে আমরা লিখব পরিসংখ্যা fi। দেখো ছকে তোমার পরিসংখ্যা fi এর মানগুলো দেওয়া আছে বা প্রশ্নে দেওয়া আছে। তারপরে আমরা লিখব বিচ্যুতি di ইকুয়াল টু xi মাইনাস a, আর সবশেষে আমরা লিখব fi ইন্টু di। আমরা প্রথমে শ্রেণী সীমানাগুলি পরপর লিখে ফেলি। প্রথমে আছে 0 থেকে 4, তারপর 4 থেকে 8, তারপর 8 থেকে 12, তারপর 12 থেকে 16, তারপর 16 থেকে 20, তারপর 20 থেকে 24, তারপর 24 থেকে 28, তারপর 28 থেকে 32। এবার শ্রেণী সীমানার মধ্যমান নির্ণয় করি। আমরা আগেই জেনেছি মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয়। প্রথম শ্রেণীটির ক্ষেত্রে 0 থেকে 4 আছে, তাহলে আমি লিখব 0 প্লাস 4/2, মানে প্রথম শ্রেণীটির মধ্যমান হবে 2। তারপরের শ্রেণীটির জন্য মধ্যমান নির্ণয় করব কিভাবে, না 4 প্লাস 8 মানে 12, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 6। তাহলে দ্বিতীয় শ্রেণীটির মধ্যমান আমরা পেলাম 6। এইভাবে বাকি শ্রেণীগুলির মধ্যমান আমরা নির্ণয় করে ফেললাম। তুমি এক্ষেত্রে যদি মধ্যমানগুলি খেয়াল করো তাহলে দেখতে পাবে প্রথম মানটি 2, পরের মানটি হচ্ছে 6, অর্থাৎ 2 থেকে 6 4 বৃদ্ধি পেয়েছে। আবার দেখো 6 থেকে 10 4 বৃদ্ধি পেয়েছে, 10 থেকে 14 4 বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি মধ্যমান এখানে 4 করে বৃদ্ধি পেতে পেতে গেছে। তাহলে আমি বলতে পারি এই মধ্যমানগুলি একটি সমান্তর প্রগতি গঠন করেছে, যার সাধারণ অন্তর d ইকুয়াল টু 4। অর্থাৎ এই মধ্যমানগুলি 4 করে বৃদ্ধি পেতে পেতে গেছে। তুমি সকল অঙ্কের ক্ষেত্রেই যে মধ্যমানগুলি পাবে সেগুলি সর্বদা হয় বৃদ্ধি পেতে পেতে যাবে, নাহলে কোনো ক্ষেত্রে হ্রাস পেতে পেতে যেতে পারে। এক্ষেত্রে যেমন তোমার 4 বৃদ্ধি পেতে পেতে গেছে, কোনো অঙ্কের ক্ষেত্রে সেটা হয়তো কোনো একটি নির্দিষ্ট সংখ্যা হ্রাস পেতে পেতেও যেতে পারে। এরপর আমরা কল্পিত গড় এ কিভাবে নির্ণয় করতে হয় সেটি জানব। তার জন্য সবার প্রথমে তোমাকে দেখতে হবে তুমি কতগুলি মধ্যমান পেয়েছো। দেখো এখানে আমি মধ্যমান পেয়েছি 8টি, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি মধ্যমান কতগুলি পেয়েছি, 8টি পেয়েছি। তোমাকে যতগুলি শ্রেণী বা শ্রেণী সীমানা দেয়া থাকবে ততগুলি মধ্যমান পাবে। এখানে 8টি শ্রেণী সীমানা দেয়া আছে, তাই তুমি 8টি মধ্যমান পেয়েছো। এবার তোমাকে দেখতে হবে এই মধ্যমানগুলির মাঝের মধ্যমান কোনটি। এখানে যেহেতু মধ্যমান তোমার 8টি আছে, এখানে মধ্যমান তুমি কটি পেয়েছো, না 8টি পেয়েছো। সেই জন্য মাঝে তোমার 2টি সংখ্যা থাকবে, অর্থাৎ মাঝখানে 2টি মধ্যমান থাকবে। এখানে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 14 এবং 18। এই 2টি মধ্যমানের মধ্যে যে কোনো একটি হবে কল্পিত গড় এ এর মান। তাহলে এখন প্রশ্ন, 14 হবে না 18 হবে এর মান? তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারবে না। তোমার মনে হলো 14কে নিলাম এর মান, আবার কখনো মনে হলো এ ইকুয়াল টু 18 নিলাম, সেটা হবে না। তার জন্য কি করতে হবে, তার জন্য মাঝখানে তুমি যে 2টি মধ্যমান পেয়েছো তাদের পরিসংখ্যা দেখতে হবে। দেখো 14 মানের পরিসংখ্যা হচ্ছে 16,
18 মানের পরিসংখ্যা হচ্ছে 14। যে মানটির পরিসংখ্যা বেশি সেটিই হবে কল্পিত গড় এর মান। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে 14 মানের পরিসংখ্যা হচ্ছে বেশি এবং সেটি হচ্ছে 16। তাহলে আমার এক্ষেত্রে কল্পিত গড় এ ইকুয়াল টু হবে 16। তাহলে বিষয়টি তুমি আরেকবার ভালোভাবে বুঝে নাও। যদি মধ্যমান আমার বিজোড় সংখ্যায় আসে তাহলে কি পেতাম? যদি মধ্যমান আমার বিজোড় সংখ্যায় আসে তাহলে আমি মাঝখানে একটি মানই পেতাম। সেক্ষেত্রে ওই একটি মানই, অর্থাৎ মাঝখানে যে মানটি পেয়েছি সেটিই হতো কল্পিত গড় এর মান। আবার বলি, যদি মধ্যমানগুলি আমি বিজোড় সংখ্যায় পেতাম, অর্থাৎ যতগুলো মধ্যমান পেয়েছি সেগুলো গুণে দেখলাম সেটি হচ্ছে বিজোড় সংখ্যা 9, 11, 7, তাহলে মাঝখানে একটি সংখ্যাই থাকতো বা মাঝখানে একটি মধ্যমানই থাকতো। যেহেতু মাঝখানে একটি মধ্যমানই থাকতো তাই সেক্ষেত্রে সেটিই হতো কল্পিত গড় এর মান। সেক্ষেত্রে তোমাকে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা দেখার প্রয়োজন পড়তো না। কিন্তু তুমি যদি মধ্যমানগুলি গুণে দেখো সেটি হচ্ছে জোড় সংখ্যা, তাহলে মাঝখানে তুমি দুটি মধ্যমান পাবে। এখানে যেমন আমি পেয়েছি 14 এবং 18। সেক্ষেত্রে তুমি দেখবে এই মান দুটির মধ্যে কার পরিসংখ্যা বেশি। যার পরিসংখ্যা বেশি সেটিই হবে এর মান। আমি এখানে দেখতে পাচ্ছি যে 14 এর পরিসংখ্যা হচ্ছে বেশি 16, তাই কল্পিত গড় এ ইকুয়াল টু হবে 14। তাহলে আমি 14র পাশে ইকুয়াল টু এ লিখে ফেলব। অর্থাৎ আমি একেবারে এবার উপরে লিখব যে ধরা যাক কল্পিত গড় এ ইকুয়াল টু 14। এইবার আমি এই মোট পরিসংখ্যাগুলি নির্ণয় করব, অর্থাৎ এই পরিসংখ্যাগুলি সব যোগ করে এই নিচে লিখব। তাহলে আমি একেবারে বাঁ দিকে নিচে লিখে ফেলি মোট। যেহেতু মধ্যমানগুলি আমি যোগ করব না তাই এই ছকটিতে আমি একটা দাগ দিয়ে দিই, আর পরিসংখ্যাগুলো আমি এবার যোগ করব। আমি জানি পরিসংখ্যাগুলো যোগ করলে যেটি লিখি সেটি হচ্ছে সামেশন এফআই ইকুয়াল টু, এগুলো যোগ করলে দেখবে পাবে তুমি হচ্ছে 66। এখানে আরেকটি বিষয় তোমাদের বলে দিই, তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। দেখো এখানে আমরা পরিসংখ্যার যে মানগুলি পেয়েছি সেগুলি হলো 2, 5, 8, 16, 14, 10, 8 এবং 3। পরিসংখ্যাকে আমরা এফআই দ্বারা প্রকাশ করে থাকি। প্রথম শ্রেণীর জন্য আই এর মান হচ্ছে 1, দ্বিতীয় শ্রেণীর জন্য আয়ের মান হবে 2, তৃতীয় শ্রেণীর জন্য আয়ের মান হবে 3, এইভাবে সপ্তম শ্রেণীর জন্য আয়ের মান হবে 7, অষ্টম শ্রেণীর জন্য আয়ের মান হবে 8। তাহলে এখানে 2টি হবে F1 এর মান। কেন? কারণ 2 প্রথম শ্রেণীতে আছে, প্রথম শ্রেণীর জন্য i ইকুয়াল টু 1, তাই এখানে যদি i ইকুয়াল টু 1 বসাই তাহলে F1 পাবো। তাই 2 হলো F1 এর মান। তাহলে 5 কার মান হবে? না, 5 হবে F2 এর মান। কেন? না, কারণ 5 পরিসংখ্যাটি দ্বিতীয় শ্রেণীতে আছে। দ্বিতীয় শ্রেণীর জন্য i এর মান হচ্ছে 2, এখানে i এর মান 2 বসালে তুমি F2 পাবে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 10 পরিসংখ্যাটি কার মান, তাহলে দেখো 10 পরিসংখ্যাটি কত নম্বর শ্রেণীতে আছে। দেখো 10 পরিসংখ্যাটি আছে 1, 2, 3, 4, 5, 6 নম্বর শ্রেণীতে। 6 নম্বর শ্রেণীতে আয়ের মান হচ্ছে 6, তাই 10 পরিসংখ্যাটি হচ্ছে F6 এর মান। এবার মধ্যমান অর্থাৎ xi এর ক্ষেত্রে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 26 কার মান, তাহলে এখানেও আমি দেখব
26টি কত নম্বর শ্রেণীতে আছে? আমি দেখি 26 কত নম্বর শ্রেণীতে আছে না 1 2 3 4 5 6 7, অর্থাৎ 26 সংখ্যাটি 7 নম্বর শ্রেণীতে আছে। 7 নম্বর শ্রেণীতে আছে মানে আয়ের মান হচ্ছে 7। তাহলে এখানে যদি আয়ের মান আমি 7 বসাই তাহলে x7 পাবো। তাহলে 26 হচ্ছে x7 এর মান। একইভাবে যদি তোমাকে বলা হয় 18 কার মান, দেখো 18 কত নম্বর শ্রেণীতে আছে না 18 হচ্ছে 1 2 3 4 5 নম্বর শ্রেণীতে আছে। তাই 18 হবে x5 এর মান। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পারলে। এরপর আমরা বিচ্যুতি কিভাবে নির্ণয় করতে হয় সেটি শিখব, অর্থাৎ ডিআই এর মান আমরা কিভাবে নির্ণয় করব তা জানব। আমরা জেনেছি যে প্রথম শ্রেণীর জন্য আই এর মান হচ্ছে 1। তাহলে প্রথম শ্রেণীর জন্য বিচ্যুতি হবে আয়ের মান 1 বসালে d1 ইকুয়াল টু x1 মাইনাস এ। দেখো প্রথম শ্রেণীর জন্য x1 এর মান হচ্ছে 2। আমরা যদি এখানে x1 এর মান 2 বসালাম, মাইনাস এর মান কত না এর মান হচ্ছে 14। তাহলে 2 মাইনাস 14 ইকুয়াল টু আমরা পাবো মাইনাস 12। তাহলে প্রথম শ্রেণীর জন্য আমরা বিচ্যুতি পেয়ে গেলাম কত না প্রথম শ্রেণীর জন্য আমরা বিচ্যুতি পেয়ে গেলাম মাইনাস 12। তাহলে বিচ্যুতির ঘরে প্রথম শ্রেণীর জন্য আমরা লিখে ফেলি মাইনাস 12। এবার আমরা দ্বিতীয় শ্রেণীর জন্য বিচ্যুতি বার করব। আমরা জানি দ্বিতীয় শ্রেণীর জন্য আই ইকুয়াল টু 2। তাহলে দ্বিতীয় শ্রেণীর জন্য বিচ্যুতি পাবো আমরা হচ্ছে d2 ইকুয়াল টু আয়ের মান 2 বসালে পাচ্ছি d2 ইকুয়াল টু x2 মাইনাস এ। এবার দেখো দ্বিতীয় শ্রেণীর জন্য x2 এর মান হচ্ছে 6। তাহলে x2 এর মান বসাই 6 মাইনাস এর মান কত না এর মান হচ্ছে 14। 6 মাইনাস 14 মানে হচ্ছে মাইনাস 8। তাহলে দ্বিতীয় শ্রেণীর জন্য আমরা বিচ্যুতি পেলাম মাইনাস 8। তাহলে দ্বিতীয় শ্রেণীর ঘরে বিচ্যুতির মান বসাবো মাইনাস 8। একইভাবে তৃতীয় শ্রেণীর জন্য আয়ের মান হচ্ছে 3। এখানে আয়ের মান যদি আমি 3 বসাই তাহলে তৃতীয় শ্রেণীর জন্য বিচ্যুতি আমরা পাবো হচ্ছে d3 ইকুয়াল টু আমরা লিখব x3 মাইনাস এ। অবশ্যই তোমরা এই ক্যালকুলেশন যেগুলো আমি দেখাচ্ছি যে d3 ইকুয়াল টু x3 মাইনাস এ এগুলো রাফে করবে, ঠিক আছে। এবার দেখো x3 এর মান কত, x3 এর মান হচ্ছে 10। আমরা যদি এখানে x3 এর মান 10 বসাই দিল মাইনাস এর মান কত না 14। 10 মাইনাস 14 মানে হচ্ছে মাইনাস 4। তাহলে মনে রাখবে এই ক্যালকুলেশনগুলো আমরা কোথায় করব, ক্যালকুলেশনগুলো সব রাফে করব, দিয়ে শুধু মানগুলো বসাবো। তাহলে আমরা এখানে তৃতীয় শ্রেণীর জন্য বিচ্যুতি পেলাম মাইনাস 4। এইভাবে বাকি শ্রেণীগুলির জন্য আমি বিচ্যুতি নির্ণয় করব এবং নির্ণয় করে ফেললাম। এগুলো যোগ করার প্রয়োজন নেই, তাই আমরা শেষের এই ঘরটিতে ড্যাশ দিয়ে দিলাম। এরপর আমরা এফআই ইন্টু ডিআই নির্ণয় করব। প্রথম শ্রেণীর জন্য আমি করব 2 ইন্টু মাইনাস 12। 2 ইন্টু মাইনাস 12 করলে আমরা পাবো হচ্ছে মাইনাস 24। দ্বিতীয় শ্রেণীর জন্য আমরা গুণ করব 5 ইন্টু মাইনাস 8। 5 ইন্টু মাইনাস 8 গুণ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস 40। তৃতীয় শ্রেণীর জন্য আমরা 8 ইন্টু মাইনাস 4 গুণ করব, তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস 32। চতুর্থ শ্রেণীর জন্য 16 ইন্টু 0 করব, তাহলে আমরা পাবো হচ্ছে 0। বাকিগুলির ক্ষেত্রেও যদি আমরা একইভাবে গুণ করি তাহলে আমরা পাবো 56, তারপর পাবো 80, তারপর পাবো 96, তারপর পাবো 48। এবার আমরা এই সব এফআই ডিআইগুলো যোগ করব। তাহলে আমরা লিখব সামেশন এফআই ইন্টু ডিআই ইকুয়াল টু
এগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে 184। চলো নেক্সট পেজে যাই। অতএব নির্ণীয় যৌগিক গড়, এক্ষেত্রে আমরা প্রথমে যৌগিক গড়ের সূত্রটি লিখব না, এ প্লাস সামেশন এফআই ইন্টু ডিআই বাই সামেশন এফআই ইকুয়াল টু এ এর মান আমরা জানি কত, এর মান আমরা ধরেছি 14 প্লাস সামেশন এফআই ইন্টু ডিআই এর মান পেলাম আমরা 184 বাই সামেশন এফআই এর মান পেয়েছি আমরা 66 ইকুয়াল টু 14 প্লাস 184 বাই 66 করলে আমরা পাবো 2.78। এই ভাগটি তোমরা রাফে করে নেবে, দিয়ে এখানে মান বসিয়ে দেবে। 14 প্লাস 2.78 ইকুয়াল টু আমরা পাবো 16.78, দিয়ে ব্র্যাকেটে লিখবে প্রায়। কেন? কারণ আমরা এখানে দশমিকের পরে কিছু বাদ দিয়েছি, তাই আমরা এখানে প্রায় লিখব। এটাই হচ্ছে আমার অ্যান্সার।